আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আজকেও আমি আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে গ্যাস্ট্রাইটিস, যেটাকে আমরা অনেক সময় বাংলা ভাষায় গ্যাস্ট্রিক অথবা পেটে গ্যাস হওয়া বলে চিনে থাকি। আজকে আমাদের এই টপিক নিয়ে আমরা জানবো গ্যাস্ট্রাইটিস কি, কেন হয়, এটার কি কি জটিলতা হতে পারে এবং গ্যাস্ট্রাইটিস থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। গ্যাস্ট্রাইটিস বলতে আসলে আমরা কি বুঝি? গ্যাস্ট্রাইটিস বলতে বোঝায় যে পাকস্থলীর আবরণের প্রদাহ। আমাদের পাকস্থলী একটি থলির মতো অংশ, যেটি পেটের মধ্যে থাকে এবং এখানে খাবার অনেকক্ষণ ধরে সংরক্ষিত থাকে এবং সাথে সাথে খাবারের হজমের যে বিভিন্ন প্রক্রিয়া সেটা এখানে ঘটতে থাকে। যার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আমাদের পাকস্থলীর যে আবরণ সেটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এছাড়াও আরও অনেক কারণ আছে, তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে পাকস্থলীর আবরণটা ক্ষতিগ্রস্ত হলে সেখানে একটি প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ তৈরি হওয়াটাকে আমরা নর্মালি গ্যাস্ট্রাইটিস বলে থাকি। গ্যাস্ট্রাইটিস কয় ধরনের? গ্যাস্ট্রাইটিস হচ্ছে দুই ধরনের, একটি অ্যাকিউট বা স্বল্পমেয়াদী, আরেকটি হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী। গ্যাস্ট্রাইটিস থেকে যদিও খুব অল্প পরিমাণ সাইড ইফেক্ট হয়, আহ, কিন্তু কখনো যে এটা থেকে জটিল সমস্যা হতে পারে না তা নয়। গ্যাস্ট্রাইটিস থেকেও অনেক সময় জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। গ্যাস্ট্রাইটিস যদি অনেক দিন ধরে থাকে তাহলে সেখান থেকে গ্যাস্ট্রিক আলসার এবং পরবর্তীতে সেখান থেকে পেটের যে ক্যান্সার অথবা গ্যাস্ট্রিক ক্যান্সার সেটিও কিন্তু ঘটতে পারে। তাই গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের জন্য আমাদেরকে গ্যাস্ট্রিক সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন এবং কখন ডক্টর দেখাতে হবে সেটাও কিন্তু আমাদের নলেজে থাকা উচিত। তাই আমি আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ কেন হয় সেটি আমরা এখন জেনে নিই। এখানে বিভিন্ন কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় যে কারণটি হয় সেটি হচ্ছে এইচ পাইলোরি অথবা হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীর প্রদাহ বাড়িয়ে দেয়, যে কারণে আমাদের পাকস্থলীর যে আবরণ সেটি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও অতিরিক্ত মশলা জাতীয় খাবার, ধূমপান, ক্যাফিন ইত্যাদি জাতীয় খাবার যদি আমরা বেশি বেশি খাই তাহলে কিন্তু আমাদের যে HCl অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটির ক্ষরণ বেড়ে যায়। তাছাড়াও আমাদের আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। দুশ্চিন্তা অথবা স্ট্রেসের কারণে কিন্তু আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণটা বেড়ে যায়। এছাড়া আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে যেটি বেশি কমন সেটি হচ্ছে অতিরিক্ত অথবা অনিয়মিত খাদ্যাভ্যাস। অনিয়মিত খাদ্যাভ্যাস কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণটাকে বাড়িয়ে দেয়। আমরা যদি দুইটি খাবারের মাঝখানে অনেকক্ষণ ধরে বিরতি দেই অথবা দিনের বেশিরভাগ সময় যদি আমরা না খেয়ে থাকি তখন কিন্তু আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণটা বেড়ে যায় এবং সেখান থেকেও কিন্তু গ্যাস্ট্রিকের যে অ্যাসিডিটি সেটা বেড়ে যাবে এবং আমাদের পাকস্থলীর প্রদাহ হবে। বাংলাদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ, যেটাকে আমরা ইংরেজিতে NSAID অথবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বলে থাকি। এটি আমাদের বাংলাদেশের মানুষ অহরহ খেয়ে থাকেন। আমাদের বাংলাদেশের মানুষ ব্যথানাশক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনেকটাই অনীহা প্রকাশ করেন বা অনেকটাই তারা উদাসীন, যেই কারণে তারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, বুঝে হোক বা না বুঝে হোক অতিরিক্ত এই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এটি কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রাইটিস হওয়ার মারাত্মক একটি কারণ, মারাত্মক গুরুত্বপূর্ণ একটি কারণ। যার মধ্যে কতগুলো ওষুধের নাম আমি উল্লেখ করি, যেমন কিটোরোলাক, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, অ্যাসপিরিন ইত্যাদি। এছাড়াও গ্যাস্ট্রাইটিস হওয়ার জন্য আরেকটি কারণ হচ্ছে COPD অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা বাংলায় অ্যাজমা বলে থাকি। যাদের অ্যাজমা সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্সও বেড়ে যায়। তাছাড়াও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অটো ইমিউন অথবা তাদের শারীরিকভাবে একটা জন্মগত সমস্যা থাকে, যার কারণে তাদের কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে। সেটা পারিবারিক হয়, জিনগত বৈশিষ্ট্যের জন্য সেটা হয়ে থাকে। তাছাড়া আরও কিছু কারণ থাকে, যেমন ধূমপান অথবা মদ্যপান। ধূমপান এবং মদ্যপান করলেও কিন্তু গ্যাস্ট্রাইটিসের অতিরিক্ত সম্ভাবনা বেড়ে যায় বা ঝুঁকি থাকে। গ্যাস্ট্রিকের উপসর্গ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, তবে কিছু কিছু উপসর্গ আছে যেগুলো হচ্ছে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায়। যেমন পেট ব্যথা করা, পেট জ্বালাপোড়া করা, বুক জ্বালাপোড়া করা, বমি বমি ভাব হওয়া অথবা বমি হওয়া, বমির সাথে রক্ত যাওয়া, কখনো কখনো ক্ষুধামন্দা হওয়া, মানে হচ্ছে খাবারের প্রতি বিতৃষ্ণা আসা বা খাবার খেতে না চাওয়া, আবার খাবার খাওয়ার পর পেট ভারী লাগা, পায়খানার সাথে রক্ত যেতে পারে অথবা পায়খানার রং কালো হতে পারে, এরকম।
অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে খাবারের পর পেট ভারী লাগে অথবা পেটের মধ্যে গ্যাস হয়, ফুলে থাকে, এরকম। এটাও কিন্তু গ্যাস্ট্রাইটিসের গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এইসব সমস্যা ছাড়াও যাদের ক্ষেত্রে অনেকদিন ধরে গ্যাস্ট্রাইটিস থাকে, যেটাকে আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিস বলে থাকি, তার কারণে কিন্তু জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন আমরা গ্যাস্ট্রিক আলসারের নাম হয়তো অনেকে শুনেছি। গ্যাস্ট্রিক আলসার কিন্তু গ্যাস্ট্রাইটিসের পরবর্তী একটা রূপ। অনেকদিন ধরে গ্যাস্ট্রাইটিস থাকলে সেখান থেকে গ্যাস্ট্রিক আলসারের সৃষ্টি হয়। তাছাড়াও গ্যাস্ট্রিক ক্যান্সার, যেটাকে আমরা গ্যাস্ট্রিক কার্সিনোমা বলে থাকি, সেটাও কিন্তু এই গ্যাস্ট্রিকের যে সমস্যা সেটা থেকে পরবর্তীতে সৃষ্টি হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঘরোয়াভাবে কিছু উপায় বা পদ্ধতি অবলম্বন করতে পারি। আবার ওষুধের মাধ্যমে কিন্তু এটি নিরাময় করা যায়। ঘরোয়া পদ্ধতির মধ্যে আমরা যেটি বলে থাকি যে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করা। খাদ্যাভ্যাস পরিবর্তন বলতে আমরা বুঝবো যে অতিরিক্ত মশলা বা তেল জাতীয় খাবার না খাওয়া, ধূমপান পরিহার করা, কারো যদি অ্যালকোহল বা মদ পান করার অভ্যাস থাকে সেটি পরিহার করা। এছাড়াও আমরা আমাদের খাদ্যাভ্যাসের মানটা পরিবর্তন করতে পারবো। যেমন দিনের বেশিরভাগ সময় আমরা না খেয়ে থাকবো না। আমরা দিনের মধ্যে প্রধানত ৩টি খাবার খাবো। যেমন সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের জন্য বাড়ি খাবার। এবং এই খাবারের মাঝে আমরা অনেকক্ষণ গ্যাপ দিব না, বা যদিও গ্যাপ দিতে হয় তাহলে মাঝখানে আমরা হালকা খাবার খেয়ে নিব। বেশি, বেশি পানি পান করব। এবং আমরা এমনভাবে স্বাস্থ্যসেবার মান উন্নত করব যেন আমাদের দুশ্চিন্তা কমে যায়, আমাদের ঘুমটা ঠিকঠাক হয়। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ গ্যাস্ট্রিকের সমন্বিত একটি জ্ঞান অর্জন করার ট্রাই করলাম। তাহলে আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে আমরা প্রথমে ঘরোয়াভাবে এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো সমাধান করার ট্রাই করব। তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা ওই ওভার দি কাউন্টার যেই ড্রাগগুলো পাওয়া যায় গ্যাস্ট্রিকের জন্য সেগুলো ট্রাই করব। যেমন অ্যান্টাসিড, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইজোমেপ্রাজল, এগুলো। তারপরে যদি মনে হয় যে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো অনেক দিন ধরে বা দীর্ঘস্থায়ী হচ্ছে, তখন কিন্তু জটিলতার সৃষ্টি হওয়ার একটি চান্স থেকে যায়। যেমন গ্যাস্ট্রিক আলসার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার। তাহলে এই সমস্ত জটিলতার যেন সৃষ্টি না হয় সেই জন্য অবশ্যই আমরা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিব এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করব। তাহলে আমি আশা করি যে আর গ্যাস্ট্রিক থেকে এই জটিলতা সৃষ্টি হবে না। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকুক। সামনে হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সুন্দর জীবনযাপন করুন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।